গেল 15 মার্চ নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের আল নূর মসজিদে নারকীয় এক হত্যাযজ্ঞ চালায় উগ্রপন্থী এক শ্বেতাঙ্গ সন্ত্রাসী। ঘটনাস্থলে প্রাণ হারায় 50 জন, আহত হন কমপক্ষে 35। সৌভাগ্যক্রমে সেই হামলা থেকে বেঁচে যান বাংলাদেশি ক্রিকেটাররা। কয়েক মিনিটের ব্যবধানে একই মসজিদে জুমার নামাজ পড়তে যাওয়ার কথা ছিল তামিম মুশফিক রিয়াদদের। দুঃস্বপ্নের এক রাত কাটিয়ে পরের দিনই দেশে ফেরে টাইগাররা। তবে গণমাধ্যম কর্মী হিসেবে দায়িত্ব পালনের জন্য আরও কয়েকদিন ক্রাইস্টচার্চে অবস্থান করেন আমাদের সংবাদকর্মীরা, যারা প্রতিনিয়ত আমাদের আপডেট করেছে নিউজিল্যান্ড থেকে। তাদের নিয়ে আমাদের আজকের স্যাটারডে নাইট স্পোর্টস বিষয় বেছে নিয়েছি তাদের চোখে ক্রাইস্টচার্চ ট্র্যাজেডি। স্টুডিওতে আছেন নিউজিল্যান্ড সিরিজ কাভার করা 3 গণমাধ্যম কর্মী, আমার 3 কলিগ। ডিবিসি নিউজের স্টাফ রিপোর্টার হাসান মাহাদি আছেন, চ্যানেল 24-এর স্টাফ রিপোর্টার সামিউল টিটু, আর যমুনা টেলিভিশনের সিনিয়র রিপোর্টার এহতেশাম সবুজ। আপনাদের 3 জনকে স্বাগত জানাচ্ছি। দর্শক, পুরো আয়োজনে আপনাদের সঙ্গে থাকবো আমি আহমেদ রাকিব। আপনারা চাইলে অনুষ্ঠানটি ফেসবুকে সরাসরি দেখতে পাচ্ছেন, facebook.com/যমুনা টেলিভিশনে। চোখ রাখতে পারেন www.যমুনা.tv এই ঠিকানায়। আমরা আলোচনা শুরু করব। আপনারা নিশ্চয়ই জানেন যে এই সন্ত্রাসী হামলার কারণে শেষ পর্যন্ত সিরিজের তৃতীয় এবং শেষ টেস্ট, যেটি ক্রাইস্টচার্চে শুরু হওয়ার কথা ছিল 22 মার্চ থেকে, সেটি কিন্তু শেষ পর্যন্ত হয়নি। 17 মার্চ থেকে ইনফ্যাক্ট সেই টেস্ট কিন্তু শেষ পর্যন্ত পরিত্যক্ত হয়েছে। এই রকম অপ্রীতিকর ঘটনা কিংবা উদ্ভূত পরিস্থিতির কারণে এর আগেও কিন্তু সিরিজ বাতিল হয়েছে। সেটি একবারে 1800 শতকের শেষ ভাগ থেকে শুরু হয়ে একেবারে হালের বলতে হবে 2019 পর্যন্ত। আমরা একটু সেই পরম্পরাগুলো দেখতে চাই, তারপর আমরা আমাদের অতিথিদের সঙ্গে আলোচনা শুরু করব। ক্রিকেট ইতিহাসে মাঝপথে সিরিজ বাতিলের ঘটনা কম নয়। তবে নিউজিল্যান্ড বাংলাদেশ সিরিজ বাতিলের মতো এত বড় রক্তাক্ত ঘটনা আগে ঘটেনি ক্রিকেট ইতিহাসে। 2008 সালে লাহোরে শ্রীলঙ্কান টিম বাসে হামলার পর পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট নিষিদ্ধ। এবার ক্রাইস্টচার্চের ঘটনা নতুন আরেকটি চ্যালেঞ্জের মুখে ফেলেছে আইসিসিকে। এর আগে 1890 সাল থেকে ধরলে গত 129 বছরে এখন পর্যন্ত 29টি ক্রিকেটীয় সিরিজ বাতিল হয়েছে রাজনৈতিক সংঘাত, যুদ্ধবিগ্রহ কিংবা প্রাকৃতিক দুর্যোগের কারণে। প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সর্বাধিক 17টি সিরিজ স্থগিত করা হয়েছিল। তবে মাঝপথেই বাতিল হয়েছে 10টি সিরিজ। সম্প্রতিকালে সফরের মাঝপথে সিরিজ বাতিল হয়েছিল 2008 সালে পাকিস্তান শ্রীলঙ্কা সিরিজ চলাকালে। লাহোরে শ্রীলঙ্কান ক্রিকেটারদের বহনকারী বাসে অস্ত্রধারী হামলা করলে আহত হন বেশ কয়েকজন ক্রিকেটার। এরপর পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট নিষিদ্ধ। আরও পেছনে ফিরলে দেখা যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে 1939 সালে ইংল্যান্ড ও উইন্ডিজের মধ্যকার সিরিজের শেষ 7 ম্যাচ বাতিল করা হয়। 1984 সালে ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী হত্যার শিকার হলে ভারত ও পাকিস্তানের মধ্যকার চলমান সিরিজের শেষ 3 ম্যাচ অসমাপ্ত রেখেই দেশে ফিরিয়ে আনা হয় ভারতীয় ক্রিকেটারদেরকে। 1987 ও 2006 সালে শ্রীলঙ্কায় বোমা হামলার ঘটনায় নিউজিল্যান্ড আর দক্ষিণ আফ্রিকার চলমান সিরিজ বাতিল করে দেশে ফিরে যায়। বাংলাদেশের ঢাকাতে চলমান রাজনৈতিক অস্থিরতা আর ছাত্র আন্দোলনের কারণে 1968-69 সালে টেস্ট ম্যাচ পরিত্যাগ করে ফিরে যায় ইংল্যান্ড। 1992 সালে বাংলাদেশে চলমান রাজনৈতিক অস্থিরতার কারণে সার্ক ক্রিকেট টুর্নামেন্টে বাংলাদেশ ভারতের মধ্যকার ম্যাচটি পরিত্যাগ করা হয়। ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কান ক্রিকেট দল বাংলাদেশ ছাড়ে আর বন্ধ ঘোষণা করা হয় টুর্নামেন্ট। গেল 15 মার্চ বন্দুকধারী সন্ত্রাসী নৃশংস হত্যাযজ্ঞ চালায় নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে। 2টি মসজিদে বর্ণবাদী বন্দুকধারীর হামলায় 5 বাংলাদেশি সহ প্রাণ হারায় 50 জন। এ সময় জুমার নামাজ আদায়ের জন্য গিয়েছিলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের কয়েকজন সদস্য। অল্পের জন্য রক্ষা পান তারা। এই ঘটনার জেরে বাতিল করা হয় ক্রাইস্টচার্চের তৃতীয় ও শেষ টেস্ট। শেষ পর্যন্ত 16 মার্চ রাতে নিরাপদে দেশে ফেরে গোটা দল। আমরা অবশ্য এই টপিকে কথা বলতে চাই না ইনফ্যাক্ট হয়তো কথা প্রসঙ্গে আসবে। আপনাদের কাছে প্রচুর গল্প আছে, প্রচুর মর্মান্তিক ঘটনার সাক্ষী আপনারা। যে গল্পগুলো আসলে গণমাধ্যমে শেয়ার করা হয়নি, সেটার একটা প্ল্যাটফর্ম এই অনুষ্ঠানটি। বলতে গেলে আপনাদের নিশ্চয়ই অনেক কথা আছে যেগুলো আসলে শেয়ার করতে চান।
মাহাদি, খুব সম্ভবত আপনার প্রথম বিদেশ সফর নাকি ভুল না, বলছি? এটা আমার চতুর্থ চতুর্থ সফর। বিদেশ তবে সফর। এত বড় ট্যুর এর আগে করিনি, এটা প্রায় 1 মাসের ওপরে। তো এটা আমার সবচেয়ে বড় বিদেশ সফর আসলে। এই বিদেশ সফরটা নিশ্চয়ই একেবারে পেশাদারি জীবন ছাপিয়ে অনেক অনেক দিন মনে রাখতে হবে। নানান কারণে আসলে মানে সব ধরনের এক্সপিরিয়েন্স হওয়া, একদম জার্নি শুরু থেকে যখন শুরু করব আমি শেষ করতে চাই প্রত্যেকটা অধ্যায় সম্ভবত আমি কাগজে লিখে রাখতে পারবো। এটা একটা গল্প হয়ে যেতে পারে, একটা উপন্যাস হয়ে যেতে পারে, এটা জীবনের একটা উপাখ্যান হতে পারে। এত বেশি এক্সপিরিয়েন্স আসলে, এত অভিজ্ঞতা নিয়ে ফিরেছি বাংলাদেশে। দুই একটা যদি শেয়ার করতে পারি। অভিজ্ঞতা যদি শেয়ার করতে চাই, আসলে এত অভিজ্ঞতা শেয়ার করা যাবে। আমি একটু, যেহেতু আমরা আলোচনাটা শুরু করেছি একটা মর্মান্তিক কাহিনীর ভেতর দিয়ে, আমি মর্মান্তিক বিষয়টার আগে একটু পজিটিভ কোনো ইম্প্যাক্ট নিয়ে আসতে চাই। এই ঘটনার পরে আমরা যখন গণমাধ্যম কর্মীরা, স্পেশালি আমি, টিটু এবং সবুজ, আমরা একই সাথে থেকেছি, একই সাথে মুভ করেছি। আমাদের মানে সার্বক্ষণিক একসাথে থাকার বিষয়টা ওরাও হয়তো বা এটা খেয়াল করেছে খুব ভালোভাবে, যে যখন এই হামলা হয়ে গেল 2-1 দিনের মধ্যেই আমরা যখন রাস্তায় হাঁটাচলা করছিলাম, ক্রাইস্টচার্চ শহরে সাধারণত ইয়াং মানুষজন কম থাকে, একটু বয়স্ক মানুষজনের বসবাস সেখানে, খুবই শান্তিপ্রিয় একটা শহর, প্রচুর সবুজ, সেটা সবাই জানেন, আপনার এই ব্যাপারে অভিজ্ঞতা থাকারই কথা। তো সেই শহরে যখন আমরা হাঁটাচলা করছিলাম, যারা বয়স্ক নারী এবং পুরুষ অনেকেই আছে যারা কিনা রাস্তায় থেমেছে, আমাদেরকে দেখেছে, জিজ্ঞেস করেছে তোমরা কোথাকার। আমরা যখন বলেছি আমরা বাংলাদেশ থেকে এসেছি এবং আমরা মুসলমান, তারা আমাদেরকে জড়িয়ে ধরেছে, কেঁদেছে এবং বলেছে উই আর ভেরি সরি। এটা আমার কাছে মানে কিউই জাতি হিসেবে তাদের যে আমাদের প্রতি ভালোবাসা বা এই ঘটনার বিরুদ্ধে যে তাদের অবস্থান, সেটা খুব পরিষ্কার করেছে। এই জিনিসটা মানুষ হিসেবে আমি আসলে শিখে এসেছি যে কিভাবে মানুষকে আপন করে নিতে হয় এবং ক্রাইসিস মোমেন্টে মানুষের পাশে কিভাবে দাঁড়াতে হয়। আমরা সেটার একটা বড় উদাহরণ জুমার নামাজে দেখেছি, হ্যাগলি ওভালে, যে পার্কের ভেতর দিয়ে আমরা বাংলাদেশি ক্রিকেটারদেরকে দৌড়াতে দেখেছি। দৌড়ানোর প্রেক্ষাপটটা যদি সামিউল টিটু একটু বলেন। আমরা জানি যে আমাদের 3 জন গণমাধ্যম কর্মী ক্রিকেটারদের পাশে দাঁড়াতে সরাসরি গিয়েছিলেন। প্রথম আলোর ক্রীড়া সম্পাদক উৎপল শুভ্র, ক্রিকেট4 বাংলাদেশের প্রতিনিধি মোহাম্মদ ইসাম এবং ডেইলি স্টারের মাজহারউদ্দিন অমি অসাধারণ কাজ করেছে এই সিচুয়েশনে গিয়ে তাদের সঙ্গে থাকা। তাদের একটা সুবিধা ছিল যে পরের দিন আসলে পত্রিকাটা বের হয়। ইনফ্যাক্ট আমাদের যেহেতু মানে ঘটনাটা প্রায় সকাল 7টার দিকে, সুতরাং আমাদের মানে সকালে বুলেটিন থাকে অনেকেরই। আমার 8টায়, 8:30টায়, ওর 9টা, সবুজের 10:30টা। তো আমরা সাধারণত কাজ শেষ করার পরপরই মানে পরের দিন যেহেতু ম্যাচ, প্রিভিউ নিয়ে বসে গেছি, তো আমাদের আসলে অন্যদিকে কর্ণপাত করা বা দৃষ্টি দেওয়ার সুযোগ ছিল না সেই অর্থে। তো আমরা যখন আমরা প্রতিবেদন তৈরি করছিলাম, মাহমুদুল্লাহর কথা বললেন ওই ঠিক আগে, তখন আমরা সেটাকে কি বললেন সে নিয়ে পর্যালোচনা করছি। ইনফ্যাক্ট আমরা যখন শব্দ শুনতে পাচ্ছি বা একটা অস্থিরতা দেখতে পাচ্ছি চারপাশে, তখনও আমরা সেদিকে কর্ণপাত না করে পরের দিন ম্যাচ লেখাটা, মানে সময়টা পাস হয়ে যাচ্ছে, আমরা দেরি করে ফেলবো, এরকম একটা অবস্থা। তো মাহাদি, আমরা যারা টেলিভিশন কর্মীরা, আমরা তো ভেতরে হ্যাগলি ওভালের যে অস্থায়ী আমাদের যে প্রেস বক্স কিংবা ড্রেসিং রুম, এগুলো সবই অস্থায়ী, ওখানে স্থায়ী কোনো স্থাপনা নেই। একটু মানে বলা যেতে পারে যে সেই জায়গাটা অরক্ষিতই। তো আমরা সেখানে বসে দেখছিলাম যে ছুটোছুটি করছে, এরপরে কিছু একটা হয়েছে কিন্তু গ্লাস ভেদ করে আসছে না, ওই টুকটাক শব্দ পাচ্ছিলাম আমরা অনেক। তো এই যে দিক বিদিক ছোটাছুটি, পরে যেটা জানা গেল যে ওরা যেটা করছিল, ক্রিকেটারদের কাছ থেকেই আমরা খুব কাছে গিয়ে পাইলট ভাই এবং অন্যরা যারা ছিলেন তাদের কাছে জানা যে তারা গিয়েছে বাসে করেই সবাই, কিন্তু আসার সময় বাসে নেয়নি, যে বাসে আসলে যদি বাসে গুলি ছোড়ে বন্দুকধারীরা, সেই জন্য তারা কি করেছে, এলোমেলো হয়ে সবাই ছড়িয়ে গেছে। তখনও কিন্তু এটা কেউ শিওর না যে হামলাটা ক্রিকেট দলের উপরে পরিকল্পনা করেই হয়েছিল কিনা। ঠিক সেই কারণে আসলে সবাই আলাদা হয়ে গেছে, যে এখানে বন্দুকধারী কয়জন আছে তাও জানা নেই, বা হ্যাগলি পার্কের ভেতরেও আছে নাকি রাস্তায় আছে সেটাও জানা নেই। সুতরাং দিক বিদিক ছোটাছুটি করা ছাড়া তাদের আর কোনো উপায় ছিল না, এবং তারা সেটাই করেছে। এবং খুব রাশে হেঁটে আসছিল, দৌড়ায়নি, কারণ এটা ভেবেছিল যে পুলিশ যদি রাস্তায় দেখে আবার গুলিটুলি করে ফেলে, সেই সব কারণে প্লেয়াররা সাধারণত একটু জোরে হেঁটেছে, দৌড়ায়নি। তো এর বাইরে আপনি যদি দেখেন যে হ্যাগলি পার্কটা, মানে আমরা যেখানে বসেছিলাম ড্রেসিং রুমটা, সেখান থেকে মসজিদটা 750 থেকে 800 মিটার। হ্যাগলি পার্কের বাউন্ডারিটা পার হলেই পেছন দিক থেকে একটা লম্বা ফাঁকা মাঠ আছে, ওটা দিয়েই সোজা হাঁটা ধরলেই চলে আসা যায়। তো এরকম একটা জায়গা থেকে আসলে তারা আসছিলেন, এবং যেটা আনশিওর ছিল তখন পর্যন্ত যে বন্দুকধারী কয়জন, সেটা সবচেয়ে বড় ইম্পর্টেন্ট বিষয় ছিল। কারণ প্লেয়াররা যখন ঢুকেছে তখন সেই বন্দুকধারী তার কাজ সেরে ফেলেছে, অর্থাৎ
ওই আল নূর মসজিদের কাজ শেষ, তখন রক্তাক্ত অবস্থায়, ক্ষতবিক্ষত অবস্থায় মানুষগুলো মানে বের হয়ে আসছিল বা প্রাণে বাঁচার চেষ্টা করছিল, ক্রিকেটাররা যেটা দেখেছেন। তো ওই সময় ওই জায়গায় নট শিওর যে আল নূর মসজিদে বন্দুকধারী আছেন কিনা। আমরা ইনিশিয়ালি ওখানে বসে যেটা ভাবছিলাম এবং আমাদেরকে যেটা সতর্ক করা হচ্ছিল, বন্দুকধারী হ্যাগলি পার্কের আশেপাশে ছড়ায় যেতে পারে এদিকে, এবং হ্যাগলি পার্কের আশেপাশে ছড়িয়ে যাওয়া মানে সেখানে মানে প্রোটেকশন নাই, কিন্তু কোনো বাউন্ডারি ওয়াল নাই, পুরোটাই ওপেন। একটা আল নূর মসজিদ থেকে হ্যাগলি ওভালের ক্রিকেট ড্রেসিং রুম পর্যন্ত পুরোটাই ওপেন। এখানে প্রোটেকশন বলতে কিছু নাই, বড় নিরাপত্তা চাদর বলতে কিছু নাই। সুতরাং মাঠের নিরাপত্তা ব্যবস্থায় নিয়োজিত থাকা যেসব মানুষগুলো সবাই কিন্তু ক্রিকেটারদেরকে এবং আমরা পাশাপাশি দুটো রুমে পুরোপুরি ঘিরে ফেলেছে হ্যাগলি পার্কের যে মেইন স্ট্যান্ডটা। তো এটাই ছিল আপাতত সেই সময়কার। পরের গল্প হয়তো বা আরো হবে, সবুজ কিছু বলার পর বাকিটা হয়তো। সবুজের কাছে যাওয়ার আগে আমি একটু টিটুকে ইন্টারাপ্ট করতে চাই যে একদম শুরুটা হয়েছিল যখন প্রথম আসলে মাঠে সেই খবরটা আসে, সেই খবরটা সম্ভবত আমি একদম মাঠের বাইরে ছিলাম বেসিক্যালি। আমি হচ্ছে সেন্টার উইকেট দেখছিলাম ওই সময়। টিটু এবং সবুজ ওরা প্রেস বক্সে কাজ করছিল, স্ক্রিপ্ট লিখছিল। তো আমি ওখানে ছবি নিতে গিয়েছি তখন একটা ওরা যেই ফোনটা ইউজ করে, ফোন অথবা মেবি ওয়াকিটকি হতে পারে, আমি ঠিক খেয়াল করতে পারিনি, একজনের কাছে একটা ফোন এসছে এবং বলছে যে ওরা ইমার্জেন্সি সিচুয়েশন এবং 3 জনের মতো মারা গেছে, এরকম একটা কথা, সন্ত্রাসী হামলা। আমি তখন উইকেট, আমাকে বারবার বলছে যে তুমি মাঠ থেকে ওঠো, ইমার্জেন্সি সিচুয়েশন, তুমি শেল্টারে ঢুকো। তো আমি প্রথমে মনে করেছিলাম যে ব্যাপারটা হয়তো আমি উইকেটের ছবি তুলছি, এই কারণে কি রাগ করেই তারা কাজটা করছে কিনা, বা আমাকে কি ওদের কিউরেটর চলে এসছে, এটা কি অফেন্সিভ কিছু করছে কিনা, আমি দ্যাটস ওয়াই আমাকে কি ওরা মাঠ ছাড়তে বলছে। যখন আমি ওদের কথা শুনলাম, আমি দৌড়ে ভেতরে ঢুকেছি, তখনও টিটু কাজ করছে। আমি টিটুকে এটা বলছি না, কারণ আমি নিজে বোঝার চেষ্টা করছি আসলে বিষয়টা কী হয়েছে। তখনও যে সন্ত্রাসী হামলা, এটাও আমি কনফার্ম না। ওরা শুধু ইমার্জেন্সি বলেছে এবং 3 জন মানুষ মারা গেছে এরকম বলছে কিছু একটা, আমি সেটা শুনতে পাচ্ছি। কিছুক্ষণ পর আমি টিটুকে এটা শুধু বললাম যে টিটু, যে কোনো একটা ইনসিডেন্ট ঘটেছে, আমি ঠিক জানি না কি, বাট একটা বাইরে কিছু একটা হচ্ছে। এটা হচ্ছে একদম শুরুর ঘটনাটা, যে খবরটা প্রথমে আমি যখন সেন্টার উইকেটে ছিলাম তখন এই খবরটা আসলে ওইভাবে আসে। সবাই একদম যারা ক্রুরা ছিল, স্কাইয়ের যারা ক্রু ছিল, সবাই দৌড়ে একদম টেন্টের ভিতরে ঢুকে গিয়েছিল, আমরা যেখানে ছিলাম আসলে একসাথে। রাইট। ওইখানে বাংলাদেশ দলের ক্রিকেটাররাও যারা ওখান থেকে প্রাণে বেঁচে এসেছেন কিংবা প্রাণ ভয় নিয়ে, মৃত্যুর খুব কাছাকাছি থেকে ফিরে এসেছেন, তাদেরকে ওই সময় আসলে রাকিব দেখার খুবই আমরা একদম কাছেই ছিলাম। ড্রেসিং রুমে সাধারণত তো সাংবাদিকরা যাওয়া হয় না, কিন্তু ওই দিন আসলে সবাই এক হয়ে গিয়েছিল। আনফরচুনেটলি বলেন, ফরচুনেটলি বলেন, আমরা সবাই তখন ক্রিকেটারদের ড্রেসিং রুমে গিয়েছিলাম। আমরা বিশেষ করে যদি মুশফিকের কথা নিশ্চয়ই সবার মনে আছে, প্রায় ঝড়ো ঝড়ো চোখ দিয়ে পানি পড়ছিল। তামিমের মতো ক্রিকেটার যিনি অ্যাগ্রেসিভ ক্রিকেট খেলেন, আমরা জানি, সেই তামিমকে আমরা দেখেছি একদম বোকা বনে বসে আছেন। প্রত্যেকটা কোচিং স্টাফ থেকে শুরু করে প্লেয়াররা সবাই কিন্তু একদম নির্বাক হয়ে গেছে, কি করবে, কি হচ্ছে কিছুই বুঝতে পারছিল না। ওই সময় আসলে সন্ত্রাসী কারা, কাদের উপর হামলার প্ল্যান ছিল, কেউ কিছু জানে না, বাট এতটুকু জানে যে খুব বাজে কিছু হচ্ছে। আর ক্রিকেটাররা তখন নিজের চোখে কিছু রক্তাক্ত লাশ দেখেছে, কিছু মানুষকে রক্তাক্ত অবস্থায় বেরিয়ে আসতে দেখেছে। এই সিচুয়েশনটা দেখার পর আসলে তাদের আমরা হয়তো অতটা চিন্তাও করতে পারছি না, কারণ আমরা সরাসরি ওই সিচুয়েশনটা দেখি নাই। ক্রিকেটাররা সেটা দেখার পর তাদের ড্রেসিং রুমের চিত্রটা আমরা দেখেছি, সেটা দেখে আমরা বুঝতে পেরেছিলাম যে আসলে কতটা ভয়ানক কিছু তারা দেখে এসেছে। তারপর আমরা 2 মিনিটের মতো বোধহয় সেখানে থাকতে পেরেছিলাম। তারপর তাদের রিকোয়েস্টে তাদের কিছু স্পেশালি কোচ স্টিভ রোডস আমাদেরকে বলেছে যে তোমরা আলাদা হয়ে যাও, বলেছে একটু তাদেরকে একা সময় দেওয়ার জন্য, কারণ মেন্টালি যে ট্রমার মধ্যে তারা ছিল সেখান থেকে তাদের একটু সময় দরকার ছিল। তারপর আমরা পাশের রুমটাতে চলে আসার পর দীর্ঘ সময় ছিলাম, 3 ঘন্টার মতো আসলে প্লেয়াররা ছিল সেখানে। তারপর সেখান থেকে তাদেরকে বিশেষ নিরাপত্তায় আসলে নিয়ে যাওয়া হয় টিম হোটেলেও আমরা রাতে গিয়েছি। আমরা যেহেতু অনেক পরে গিয়েছি, তারপর কিছু ক্রিকেটারের সঙ্গে পার্সোনাল কথা হয়েছে। তারা আসলে যেটা বলছে যে আমরা হয়তো বা প্রাণটা দ্বিতীয়বারের মতো পেয়েছি আল্লাহর কোনো হয়তো ইশারায়, আমরা আসলে এমনটা আশা করি না। জাস্ট 5টা মিনিট রাকিব, যদি চিন্তা করেন 5টা মিনিট আগে যদি তারা কোনো কারণে নামাজে যেতেন সেদিন, তাহলে গল্পটা অন্যরকম হতে পারতো। এই ভয়টা আসলে প্লেয়ারদের মনে ঢুকে গেছে যে গল্পটা তো অন্যরকম হতে পারতো, যেই কারণে আসলে তারা আর অপেক্ষা করতে চায়নি। তারাও চাচ্ছিল যে আসলে আমরা পর টেস্টে খেলতে পারবো না, কারণ মেন্টালি যদি প্রেশার দিয়ে খেলাও হতো নিশ্চয়ই প্লেয়াররা সেই এফোর্টটা দিতেও পারতো না, কারণ ওই প্রেশারটা থাকে। সেই জায়গা থেকে প্লেয়াররা টোটালি আসলে ডিমোরালাইজড হয়ে গেছে এবং মেন্টালি একটা কঠিন একটা ট্রমার মধ্যে ছিল। সো খেলার তো কোনো সুযোগই ছিল না, বরঞ্চ যত দ্রুত তাদেরকে আসলে তাদের দেশে পাঠানো যায় সেই অপেক্ষাটা আসলে ক্রিকেটাররা ছিল, এবং সেটা আসলে ক্রিকেট বোর্ড, দুদেশের ক্রিকেট বোর্ড আসলে ভালো একটা পদক্ষেপ নিয়ে তাদেরকে সেই সুযোগটা করে দিয়েছে। টিটো, একেবারে প্রায় 1 মাসের উপরে দীর্ঘ সফর, অনেক শহর আপনারা ট্রাভেল করেছেন, অকল্যান্ড, নেপিয়ার, 6টা শহর। কখনো কি মনে হয়েছে যে শান্তির দেশ, একেবারে পৃথিবীর
মানে স্বর্গ বলে অনেকে, সেই জায়গায় এই ধরনের একটা ইনসিডেন্ট হতো। দেখুন, এই কখনো বা ইনসিকিউরিটি মানে ফিল করেছে? দেখুন, একটা বিষয় যে ক্রিকেটাররা বলছিলেন যেটা, যে তারা ট্রমার মধ্যে চলে গিয়েছিলেন। একটা বিষয় ছিল যে মন্তব্যটা করার ক্ষেত্রে তাদের কিছু মানে রেস্ট্রিকশন আছে। মানে ভয়াবহ ঘটনা ঘটলেও তারা ইনিশিয়ালি কোনো মন্তব্য করতে পারেন এবং সেটা করেননি। কিন্তু তাদের দিকে আপনি যদি তাকান এবং তাকালে আপনি বোঝা যাবে যে পরের দিনের ম্যাচ খেলার কোনো প্রশ্নই আসে না। তাদের মেন্টালিটিটা এরকমই ছিল যে পারলে ওই সময় থেকে এয়ারপোর্ট থেকে তারা চলে আসতে চায়। এরকম একটা নৃশংসতা দেখার পর আসলে টেস্ট ম্যাচ, এটা মানে অন্য কিছু না, মানে খেলার তো কোনো সুযোগই নেই, মানে সেটা নিয়ে ওইরকম আলোচনা করে চিন্তা কোনো মাথায় লাভ নাই নেই। তারা। Right. তো আপনি তাহলে চিন্তা করতে পারেন যে কত বড়টা একটা ধাক্কা পাওয়া। ইনফ্যাক্ট এটা নিউজিল্যান্ড বলে মানে পরবর্তীতে প্রতিক্রিয়া বাংলাদেশেও আসছিল, সেটা আমরা দেখছিলাম ওখান থেকে তাকিয়ে যে কোনো কেন নিরাপত্তা নাই, কেন কিছু নাই, এরকম কেন তারা একা হাঁটতে দেয়, এরকম অনেক কথাবার্তা আসছিল। কিন্তু আপনি দেখবেন যে নট অনলি নিউজিল্যান্ড, ইনফ্যাক্ট সাউথ আফ্রিকাতেও মানে ওই রকম যে আমাদের বাংলাদেশে যেটা হয় যে টিমের সামনে একটা পুলিশ এসকর্ট করে নিয়ে যাওয়া হয়, সেই ধরনের কিছু কিন্তু থাকে না বাইরের দেশেগুলোতে, মানে স্পেশালি একটু অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, এই স্পেশালি হ্যাঁ, আবার ওয়েস্ট ইন্ডিজে এইগুলোতেও থাকে না। মানে শুধু যদি আপনি নিউজিল্যান্ডকে একা দোষ দেন যে ওদের ওখানে ছিল না, সেটা আসলে আমার মনে হয় তাদের সাথেও একটু অন্যায় করা হবে। বিকজ অফ তারা আসলে কখনো মানে এই জায়গাগুলোতে আমরা স্পেশালি যেসব বাড়ি টাড়ি দেখতাম যে সেসব জায়গা কোথাও কোনো মানে কংক্রিটের কোনো ইয়ে নাই, গেটও নাই, খুলে রেখে বাসার মালিকরা চলে যায়, চোর ডাকাত কিছু নাই, গ্লাস ঘেরা একটা ইয়ে তালা লাগায় না, কোনো ঠিক নাই, চুরি ডাকাতির রেশিও নাই, অপরাধ বলতে গেলেই নাই। তো সেখানে স্বাভাবিকভাবেই মানে প্রাণে কাউকে মেরে ফেলা সেটা তো অনেক পরের কথা। তো আর ক্রাইস্ট চার্চ ওয়ান অফ দ্য সেফেস্ট সিটি, মানে ক্রাইস্ট চার্চ বাসীরা এটা এই জায়গাটায় আমার মনে হয় যে আসলে সিকিউরিটির যে প্রশ্নটা বারবার আসছে যে আসলে কেন সিকিউরিটি ছিল না, বা এই জায়গাটা আমার মনে হয় নিউজিল্যান্ড দায় একেবারেই যে এড়াতে পারবে তা কিন্তু না। কারণ একটা দেশ শান্তিপূর্ণ দেশ তাই বলে যে তারা সিকিউরিটির জায়গায় জোরালো থাকবে না এমনটা আসলে হওয়ার সুযোগ নেই। যতই অপরাধ না হোক তাকে সেই ব্যাপারটা অ্যালার্ট থাকা উচিত। তার মানে কি শুধু আফগানিস্তান যেসব দেশে যুদ্ধ চলছে তারাই সিকিউরিটি দিবে? নিশ্চয়ই না। নিশ্চয়ই যেসব দেশে শান্তিপ্রিয় থাকবে তারাও নিশ্চয়ই ওই জায়গাটা সিকিউরিটি ইনসিডেন্টের পর পুরো নিউজিল্যান্ডের প্রশাসনিক নতুন করে ভাবতে শুরু আসলে করেছে। রাকিব যেটা সবুজ বলেছে, মানে তার কথার সাথে আমি সম্পূর্ণভাবে একমত যে সিকিউরিটি প্ল্যান ডেফিনেটলি থাকা উচিত। কিন্তু এটা হয় কি একটা কালচার, সিকিউরিটি কালচারটা ডেভেলপ করে আসলে সব দেশে ওইভাবেই ডেভেলপ করা। যেমন নিউজিল্যান্ডের প্রাইম মিনিস্টার কোনো ধরনের প্রোটোকল ছাড়াই ঘোরাঘুরি করে, যে দেশের শীর্ষ পর্যায়ের মানুষজন প্রোটোকল ছাড়া ঘুরে তারা সেইভাবে আসলে বড় হয়েছে। আমার দেশের প্রধানমন্ত্রী যখন হাঁটে গোটা রাস্তায় ফাঁকা হয়ে যায়, তাই না? বা আমাদের দেশের কোনো বিশেষ ব্যক্তিরা যখন চলে তখন একটা ডিফারেন্ট সিনারিও। নিউজিল্যান্ডের সিনারিওটা আলাদা, যে প্রাইম মিনিস্টার নর্মালি ধরেন কোনো কাউন্টডাউন অথবা প্যাক অ্যান্ড সেফের মতো কোনো দোকানে গিয়ে বাজার করছে, সাধারণ, তার সাথে খুব একটা নিরাপত্তার কোনো বালাই থাকে না। ইভেন আমাদের সাথেও খুব মানে ক্লোজলি মানে একটা জায়গায় এমন হয়ে গিয়েছিল যে তিনি আসছেন, আমাদের চোখের সামনেই পড়ে গেছেন, দেখলাম খুব সাধারণ একটা গাড়ি থেকে বের হয়ে হাসপাতালে গেলেন, মাত্র একজন সাথে এলো। এই ঘটনার পর আসলে তার নিরাপত্তা রক্ষী বা তারপরেও খুব একটা প্রোটোকল এই বিষয়গুলো হয়তোবা থাকা উচিত। সবুজের প্রসঙ্গটা হয়তোবা আমরা আলোচনার পরের জায়গাটায় আমরা যেতে পারবো যে কি হওয়া উচিত ছিল। এখানে বোধহয় আমরা একটা জায়গায় হয়তো চিন্তা আইসিসির করা আছে যে ওভারঅল সমস্ত মেম্বার কান্ট্রিতে যখন এই ধরনের বাইলেটারাল সিরিজ অথবা টুর্নামেন্ট চলবে, একটা বোধহয় স্ট্যান্ডার্ড সিকিউরিটি সবার মেনটেন করা উচিত। এখন আইসিসি নিশ্চয়ই এটা নতুন করে ভাববে। আমরা একটা বিরতিতে যাই, তারপরে আরো অনেক গল্প আপনাদের কাছ থেকে শুনবো। দর্শক আমাদের সঙ্গে থাকুন। আরেকবার স্বাগত জানাচ্ছি স্যাটারডে নাইট স্পোর্টসে। নিউজিল্যান্ড সিরিজ কাভার করতে গিয়ে যারা ক্রাইস্টচার্চ ট্র্যাজেডি দেখে এসেছেন তাদের নিয়ে আমাদের আয়োজন, তাদের চোখে ক্রাইস্টচার্চ ট্র্যাজেডি। আমাদের সঙ্গে আছেন ডিবিসির হাসান মাহাদি, চ্যানেল 24-এর সামিউল টিটু এবং যমুনার এহতেশাম সবুজ। আমরা ছোট ছোট গল্প শুনতে যাচ্ছিলাম। নিউজিল্যান্ডের প্রাইম মিনিস্টার এখন সারা বিশ্বের জন্য খুব সম্ভবত একজন শান্তির দূত বললেও বোধ হয় কম বলা হবে। তাকে নিশ্চয়ই খুব কাছ থেকে দেখার সুযোগ হয়েছিল। এটা আসলে নিউজিল্যান্ড বলেই হয়তো আমরা এই সুযোগটা পেয়েছি। আসলে অন্যান্য দেশে কতটা সুযোগ আছে জানি না। নিউজিল্যান্ডে আমরা দেখেছি উনি রাস্তায় হাঁটছেন একা একা, এবং প্রতিদিনই আসলে যেই ভিকটিম পরিবারগুলো ছিল তাদের পরিবার সদস্যদের সঙ্গে দেখা করতে আসতেন, হাসপাতালে যেতেন। একদিন আমি হাসপাতালে ছিলাম, আইসিইউতে মাসুদ নামে একজন রয়েছেন, ওনার স্ত্রী 2টি গুলি খেয়েছেন বুকে, ওনাকে দেখছিলাম।
আইসিইউতে। ঠিক ইন দ্য মিন টাইম প্রাইম মিনিস্টার আসলেন হসপিটালে। আসার পর পাশের যে রোগীটা ছিল উনি দেখতে যাচ্ছিলেন। দেখতে যাওয়ার পর আসলে ডাক্তারকে বলছিলেন যে হোয়াটস আপডেট, কী খবর। ডাক্তার উনি সরাসরি প্রাইম মিনিস্টারকে বলছিলেন যে আমি এখন বিজি আছি, তুমি একটু পরে আসো। পাশাপাশি সাথে সাথে আমরা দেখলাম যে প্রাইম মিনিস্টার পাশে এসে যে মাসুদ ওনার ওয়াইফকে দেখছেন, ওনার সঙ্গে কথা বলছেন, ওকে জড়িয়ে ধরে কান্না করছেন, বলছেন যে তোমার কোনো সাহায্য সহযোগিতা লাগে আমাকে বলবা, আমি আছি, কোনো টেনশন নাই। মানে আপনি দেখেন একটা দেশের সর্বোচ্চ পর্যায় থেকে যখন একটা মানুষের পাশে সেইভাবে দাঁড়ায়, আসলে যে কোনো মানুষের জন্য কিন্তু আসলে বুকটা বড় হয়ে যাবে, সাহসটা অনেক বেড়ে যাবে। সেই জায়গাটা আসলে সেই দেশের মানুষ আসলে জাতি, ধর্ম, বর্ণ কিছুই নাই। যদি প্রধানমন্ত্রীর কথা দিয়ে বলি, উনি আসলে বুঝিয়েছেন যে আমরা সবাই মানুষ। একটা মানুষের যেই শ্রেণী, সেই শ্রেণীটা উনি প্রমাণ করেছে যে এখানে আসলে কোনো ধর্ম নেই। নিউজিল্যান্ডে অনেক ধর্মের মানুষ থাকে, সেখানে মাত্র 1% মুসলমান থাকে। সেই 1% মুসলমানের জন্য তিনি আসলে যেভাবে এগিয়ে এসেছেন, যেটা আসলে প্রমাণ করে যে আসলে এখানে কোনো ভেদাভেদ নাই। মানুষ, সেই গল্পটা আসলে মানুষের গল্প তিনি প্রমাণ করেছেন। এটা তো সভ্য দেশের কমন ইনস্টিংক্টই, মানে এতে সাম যেটা বললেন, এবং সেটা তো স্বাভাবিকভাবেই থাকবে, মনুষ্যত্ব। কিন্তু এর বাইরেও আসলে মানে এই দেশগুলো, কসমোপলিটন কান্ট্রিগুলো মানে মাল্টিকালচারকে অ্যাডপ্ট করতে পারে খুব দ্রুত। মানে এরা মানে এতটা উদার হয় যে অন্যের কালচারকে, অন্যের কাস্টমকে, প্রায় 200-র মতো ভাষা নিউজিল্যান্ডে ভাষাভাষী অন্যের মানুষ। কালচারকে, অন্যের সংস্কৃতিকে খুব দ্রুত নিজেদের মধ্যে মানে সেটাকে Absorb এমব্রেস করে। করে নেয়। এবং এর পাশাপাশি যেটা করে যে এখানে মানে অনেকেই বলছিল যে একটু বাড়াবাড়ি দেখাচ্ছে কিংবা ই করছে, আসলে ওদের মধ্যে খুব কমন যে ওরা আপনার প্রতি খুব বিরক্ত হলেও একটা হাসি মুখে সাধারণতই দিবে। তাদের নেচার যেটা, যে সহজে কারো উপরে বিরক্ত হয় না, রাগ হয় না, যে একটা কমন জিনিস এদের। তো সেই জায়গাটা থেকে আপনি দেখবেন যে তারা কিন্তু সবাইকে মানে হাসি মুখে ওয়ার্মলি ওয়েলকাম যেমন করে, ঠিক একইভাবে আপনি যখন দেখবেন যে কোনো একটা ঘটনা ঘটিয়েছে, কোন দুর্ঘটনা ঘটিয়েছে, তখন সেটাকে খুব দ্রুত সেটাকে প্রশমন করার জন্য এমনভাবে এসে আপনাকে বলবে যাতে তিনি একটা বিরাট অপরাধ বোধে ভুগছেন। আপনাকে কখনো সেটা, এই যে মাহাদি প্রথমেই যেটা বললো যে পুরো জাতিটা এতটাই অপরাধ বোধে ভুগছিল যে আমাদের দেশে এসে যেটা 200-300 বছরের ইতিহাসে কখনো যেটা হয়নি, সে একটা ঘটনা ঘটে গেছে। এবং যে মানুষগুলোর সাথে হয়েছে, এরা যেন আমাদেরকে কখনো না ভাবতে পারে যে আমরা এই ঘটনার পর যদি আরো এরকম হয় থাকে, ওরা হয়তো ভাববে যে না, আমরাও হয়তো বা সেটাই সমর্থন করছি। যত রকম ভাবে মানে পারে তারা মানে এটা কি বলে যে একদম পদচরণে এসে হয়তো বা পারলে ক্ষমা প্রার্থনা করে, সেটা করেনি। এর বাইরে এমন কিছু না যেটা তারা মানে চেষ্টা করছে না। এবং পুলিশরা আমরা দেখেছি যে অস্ত্র হাতে নিয়ে আছে, বাট আপনি কখনো আতঙ্ক বোধ করবেন না। আপনার ব্যাগ একদিন তল্লাশি পর্যন্ত করে নাই আপনি যেখানে ঢুকছেন। যে এত বড় একটা ঘটনা হওয়ার পরও কিন্তু আমরা ঢুকছি ব্যাগ ট্যাগ নিয়ে, বিভিন্ন কোনো তল্লাশি করছে না, হাসি মুখে আসসালামু আলাইকুম দিয়ে পুলিশরা আমাদেরকে ঢুকতে দিচ্ছে, এই করছে। মানে আপনি বুঝতে পারবেন যে উদারতার জায়গাটা কত বড়। সেই উদারতার সঙ্গে পাশাপাশি আমার মনে হয় এটা আরো একটা কারণ থাকতে পারে। আসলে এমন একটা ঘটনার পর পুরো দেশটাকে আসলে মানুষের মনে যে ভীতিটা, সেটা আসলে তারা বুঝতে দেন, সবাইকে নরমাল থাকার জন্য মানে পরিবেশটা একটা মানে স্ট্র্যাটেজি হয়তো ছিল। মাহাদি, আমরা জানি যে ক্রাইস্টচার্চ খুব ছোট শহর, কি পরিমাণ বাংলাদেশি বা তাদের কি মানে পেশা ওখানে যাদেরকে দেখেছেন? এখানে সম্ভবত 300 এই অ্যামাউন্টে বাংলাদেশি আসলে থাকে, 300-র মতো বাঙালি, যেখানে আসলে স্কিল মাইগ্রেন্টের সংখ্যা হচ্ছে সিঙ্গাপুর হয়ে, যারা কিনা বিভিন্ন পেশায় ওখানে গিয়েছেন কাজ করার জন্য, এবং অনেকে রেসিডেন্সি নিয়েই সেখানে গিয়েছে। এছাড়া স্টুডেন্ট আছেন এবং অনেক পুরাতন বাংলাদেশি কমিউনিটির কিছু লোকজন আছেন। তার মধ্যে একজনের কথা আসলে এই মাত্র আমার বলতে ইচ্ছা করছিল, তার নাম ফরিদ আহমেদ, প্রথম বাংলাদেশি আমরা দেখেছি এক্স্যাক্টলি পক্ষাঘাতগ্রস্ত, রাইট। জাসিন্দার মতন তিনিও আসলে ওয়ার্ল্ড মিডিয়াতে এখন একজন হিরো এই কারণে যে তিনি তার ওয়াইফকে হত্যাকারীরকেও ক্ষমা করে দেওয়ার মতন এত বড় মন মানসিকতা রাখেন। এই ভদ্রলোকের সাথে কথা বলার ছিল আমার আসলে লাইফের একটা ভালো অভিজ্ঞতা, যে মানুষ কত পজিটিভ চিন্তা করে বা কত বেশি সুদূর প্রসারী চিন্তার মধ্যে তিনি আছেন, বিনয়ী হতে পারে, এত বিনয়ী এবং এত চমৎকারভাবে তিনি আসলে গোটা বিষয়টাকে হ্যান্ডেল করলেন। যিনি নিজে হুইল চেয়ারে বসে আছেন, হুইল চেয়ারে বসে আমি ওনার চিন্তার জায়গাটা দেখছিলাম, যে শেখার আসলে অনেক কিছু আছে জীবনে। এবং যার ওয়াইফ মারা গেছেন, তিনি এত সাবলীল, এবং তিনি মিডিয়ার সাথে হাসি ঠাট্টা করেও কথা বলছে। এবং তাকে যখন আমি এই কথাটা জিজ্ঞেস করেছিলাম যে মানে আপনি কিভাবে এরকম আছেন, তখন সে বলল যে আমার স্ত্রীর এর চেয়ে আর ভালো মৃত্যু কি হতে পারতো, শহীদের মর্যাদায় তার মৃত্যু হয়েছে।
তিনি সেটা বলছেন এবং সে কারণে তিনি বলছেন যে আমি এর চেয়ে ভালো মৃত্যু আসলে আমার পক্ষেও কারো পক্ষে এনশিওর করা সম্ভব ছিল না। তিনি আসলে ইসলামের পথে নিজেকে উৎসর্গ করেছিলেন এবং তার মৃত্যুটাও সেই পথে হয়েছে, যে কারণে তিনি আসলে ভীষণভাবে প্রাউড ফিল করছেন। তবে তার একটা কষ্টের ব্যাপারও শেয়ার করেছিলেন, যে তিনি, তার জন্য সবচেয়ে কষ্টের ব্যাপারটা ছিল যে তার একমাত্র মেয়ে 15 বছর বয়স যার, তাকে তার মায়ের মৃত্যুর খবরটা দেওয়াটা ছিল তার জন্য সবচেয়ে কষ্টের। তিনি এটা বলেছেন যে ওই একটা জায়গা আসলে আমার অন্তরটা কেঁপেছে বা আমার চোখ আসলে বাষ্পরুদ্ধ। এই পরিবারটা ওখানে মানে একটা মমতার হাব ছিল, যে কেন্দ্রবিন্দু। এই বাঙালি যাদের কথা বলছিল মানে তারা ওয়ান অফ দ্য মানে ওল্ডেস্ট সেখানে। তো যে কারণে নতুন কেউ আসলে, কেউ ক্রাইস্টচার্চে ঢুকলে ছাড়লে তাদের কাছে সেই খবরটা আসতো যে কে আসছে কে যাচ্ছে, পরিচয় হওয়ার ব্যাপার। মাত্র 300 মানুষ সেখানে পিএইচডি হোল্ডার যেমন আছে, শিপইয়ার্ডে কাজ করে এরকম লোক আছে, রেস্টুরেন্টে কাজ করে এরকম লোকও আছে। সুতরাং ক্লাসিফিকেশনের জায়গাটাও যেমন প্রচুর, ঠিক একইভাবে সবাইকে একটা সুতোয় বেঁধে রাখার কাজটা ওই ফ্যামিলিটা করতো। স্পেশালি যে মারা গেছে হোসনে আরা, যার কথা বলা হচ্ছে, তিনি আসলে সেই কাজটা বেশি করতেন এবং তিনি আসলে সবার জন্মদিন, আকিকা, বিয়ের প্রোগ্রাম কিংবা মুখে ভাত, এই জিনিসগুলা খুব ভালোভাবে করতেন। এবং কোরআন তেলাওয়াত যেটা শেখানো, মানে নিউজিল্যান্ডের মতো জায়গায় কেউ আপনাকে ওইভাবে কোরআন তেলাওয়াত শেখাচ্ছে ওইভাবে মমতা দিয়ে, সেটা ভদ্রমহিলা খুব ভালো করতেন। যে কারণে বাঙালিদের মধ্যে মানে মানে খুব মন খারাপের জায়গাটা সেটাই আসলে বলছিলেন, কাছের একজন অভিভাবক। আমি বলি যেটা, যে রাকিব টিটু যে ব্যাপারটা শেয়ার করছিল, আমি সবুজও হয়তো বা এটা দেখে থাকবে, যে আমরা শেষ দিনে যখন এই ঘটনা ঘটে যায় তখন কিন্তু অনেক বাংলাদেশিদের সাথে আমাদের পরিচয় হয়। আসলে তার আগে আমরা 3-4 জনের বেশি বাঙালি আমাদের সাথে ওইভাবে ক্রাইস্ট চার্চে খুব বেশি পরিচয় ছিল না। শুক্রবার করে যেটা হতো যে সব বাঙালিরা এসে এই মসজিদে দেখা হতো। শুক্রবারে তাদের ওয়ার্কিং ডে, শনি রবিবার ছুটি, কিন্তু তারপরেও কাজ থেকে ছুটি নিয়ে এসে সবাই চেষ্টা করতেন যে আর্লি মানে আজানের সাথে সাথে যেন মসজিদে আসা যায়, অ্যাটলিস্ট সবার সাথে দেখা সাক্ষাৎটা হয়। সেই কারণে আগে আগে আসা। এবং ওই দিন মানে ঘটনাচক্রে হয়েছে কি যে তুলনামূলক কম বাঙালি এসেছিলেন। যদি বেশি পরিমাণে বাঙালি, শুক্রবার যেহেতু হলিডে থাকে না, যদি শুক্রবার থাকতো তাহলে হয়তোবা ওই দিন একটু তুলনামূলক কম বাঙালি গিয়েছিল, যেটা একটা বড় কারণ হতে পারে যে তারপরও এই সংখ্যাটা কমে এসছে, মৃতের সংখ্যাটা। তা না হলে যদি বেশি সংখ্যক বাঙালি, যেটা আমি বলছিলাম শুক্রবার দিন তারা একটা উৎসবের মতো করে মসজিদে যায়, সেটা যদি হতো অনেক মানে ক্যাজুয়ালিটি হতে পারতো। সবুজ, আমরা ক্রাইস্ট চার্চের এর আগেও আমাদের যে সমস্ত সহকর্মীরা গিয়েছেন সবাই খুব প্রশংসা করেছেন এই শহরের। আপনারা যেহেতু 6টার মতো শহর ঘুরেছেন, ক্রাইস্ট চার্চ মানে সবকিছু মিলিয়ে কি অন্য 6টা শহরের চেয়ে আলাদা কিনা? এখন নিশ্চয়ই নেতিবাচক কারণে আলাদা হবে, কিন্তু আসলে কি পজিটিভ কারণে? একটা ঘটনা দিয়ে আসলে ক্রাইস্ট চার্চকে মূল্যায়ন করার কোনো সুযোগ নাই। ক্রাইস্ট চার্চ আসলে আলাদা হয়েছে বিভিন্ন কারণে। ক্রাইস্ট চার্চ সর্বপ্রথম যদি সৌন্দর্যের কথা বলি, ক্রাইস্ট চার্চকে বলা একটা বাগানের শহর। আপনি প্রত্যেকটা বাসাতেই অনেকগুলো গাছ থাকে, প্রত্যেকটা বাসা ধরে ধরে আপনি পুরো শহরটা আসলে বাগানে ঘেরা, ফুলে ফুলে ভরা। সো ন্যাচারাল যে বিউটিটা সেটা আসলে ক্রাইস্ট চার্চের মধ্যে আছে। পুরো নিউজিল্যান্ডের সবচেয়ে বেস্ট আপনি যদি ন্যাচারাল খুঁজতে যান, ক্রাইস্ট চার্চ আছে। এবং এছাড়াও ক্রাইস্ট চার্চ আরও কিছু নেতিবাচক কারণও আসলে আলোচনায় থাকে। আমরা জানি যে ভূমিকম্প হয়েছে ক্রাইস্ট চার্চে 2011 সালে, 1800-র মতো মানুষ মারা গেছে। তারপর সেখান থেকে আসলে পুরো শহরটা যখন ধসে গেছে, পরপর দুবার কিন্তু ভূমিকম্প হয়েছে। পুরো শহরটা যখন বারবার ধসে গেছে, সেখান থেকে আসলে খুব অল্প সময়ে পুরো শহরটা আবার নতুন করে সাজিয়ে ফেলেছে। একটা দেশ এত অল্প সময়ে যেই কারণে বললো যে বাংলাদেশে মাইগ্রেন্ট আসলে স্কিল সিঙ্গাপুর থেকে আসলে ক্রাইস্ট চার্চে বেশি আসার কারণ এটাই। তা আসলে তখন নতুন করে তাদের স্থাপনাগুলো তৈরি করতে হতো, সেই কারণে 5 থেকে 7 বছরের মধ্যে কিন্তু তারা একটা নতুন শহর তৈরি করে ফেলেছে। যার কারণে এখনো যদি আপনি ক্রাইস্ট চার্চে যান, সব বাড়িগুলো নতুন নতুন লাগছে, রাস্তা নতুন মনে হচ্ছে, রাস্তার গাড়িগুলো নতুন মনে হচ্ছে, মানে সব একটা নতুনত্ব পাওয়া যায় এবং এর মধ্যে আপনার প্রকৃতির একটা ছোঁয়া পাবেন। সব মিলে ক্রাইস্ট চার্চটা আসলে এই কারণেই সবার চোখে থাকে। এবং আমরা ক্রাইস্ট চার্চেই নিউজিল্যান্ডে সবচেয়ে বেশি ছিলাম, 3বার ছিলাম। একটা ওয়ানডে ছিল, প্রস্তুতি ম্যাচ ছিল, টেস্ট ছিল, যার কারণে আমাদের ক্রাইস্ট চার্চে ছিল। এবং আমরা ক্রাইস্ট চার্চটা একটা সময় মনে হচ্ছে আমাদের পুরো চেনা জানা হয়ে গেছে, প্রত্যেকটা মানুষ চিনি, রাস্তাঘাট চিনি। ক্রাইস্ট চার্চে নিশ্চয়ই আপনারা আবারও যেতে চাইবেন, সিকিউরিটি নিয়ে অবশ্যই। ওদের মানে ভালো লাগার ইয়ে তো চেঞ্জ হয় এক জায়গা থেকে আরেক জায়গায় গেলে। ডানেডিনোর পছন্দ ছিল, ওর হয়তো বা আরেকটা জায়গা এরকম আসলে ওয়েলিংটন। আমি ওদেরকে একটা জিনিস বোঝানোর চেষ্টা করছিলাম যে এই শহরটার মধ্যে একটা মায়া আর ভালোবাসা দিয়ে গড়ে তোলা। যেমন 2011 সালে ওইরকম বিপর্যয়ের পরও খালি আপনি টেকনোলজি আর ওই যে স্কিল লোক দিয়ে হবে না, এর পেছনে অনেক মমত্ববোধ, ভালোবাসা। ক্রাইস্ট চার্চ সব কিছুতে আপনি ক্রাইস্ট চার্চ আগানো, মানে লাভ অ্যান্ড পিস আপনি যদি বলেন, সেটা হচ্ছে রাগবির হাব।
সেটা হচ্ছে ক্রিকেটের হেডকোয়ার্টার ছিল সেখানে। আপনার ক্রাইস্টচার্চ Basin মানে Reserve, হ্যাঁ সবকিছু। ব্রিটিশ উপনিবেশের ইয়েটাও শুরু হয়েছিল সেখান দিয়ে। সুতরাং আপনি যদি দেখেন যে ক্রাইস্টচার্চ মানে ভৌগোলিকগতভাবে বা নিউজিল্যান্ডের উৎপত্তিগতভাবে ক্রাইস্টচার্চের ইম্পর্টেন্স কিন্তু অনেক অনেক বেশি। সুতরাং সেই জায়গাটা থেকে ক্রাইস্টচার্চ মানে যেভাবে দাঁড়িয়েছে এক কথায় অবিশ্বাস্য সেই ভূমিকম্পের পর থেকে। এবং একটা বিষয় ছিল কি, এবার বাংলাদেশের যে সফরটা দেখেন সেটাও বাংলাদেশের গেটওয়ে ছিল ক্রাইস্টচার্চ, ঢোকা বের হওয়া। এবং টেস্টের প্রস্তুতি ম্যাচ, ওয়ানডের প্রস্তুতি ম্যাচ, ওয়ানডে এবং টেস্ট বলতে গেলে ক্যাম্পও ওখানে হয়েছিল। 4 দফায় বাংলাদেশ দলের স্টে ক্রাইস্টচার্চে, এবং এইটাই ছিল বাংলাদেশের হোমলি ভেন্যু। এবং বাংলাদেশ দল এখানে মসজিদে কোথায় যেতে হবে, কোন রাস্তায় বের হতে হবে, এই করতে হবে, এই যে কোন জায়গায় জিনিসগুলো, বাঙালি হ্যাঁ, খাবার পাওয়া যাবে, খাবার সবই পাওয়া যায় মুখস্থ। কোথায়, সবকিছুই মানে মুখস্থ ক্রাইস্টচার্চ শহরে। সুতরাং মানে এটা যেমন বাংলাদেশ দলের জন্য ছিল, ঠিক একইভাবে অন্যান্য জায়গা থেকে আসা মানুষদের জন্য ক্রাইস্টচার্চ ইজ মানে একেবারে আপন একটা শহরের মতো হয়ে যায়। এবং ওদের হয় কি, আপনি মেইন সিটি থেকে যদি আপনি বাইরে থাকেন তাহলে কিন্তু একটু অ্যাডভান্টেজ আছে, আপনি সিটিজেনশিপের একটা অ্যাডভান্টেজ বা কিছু পয়েন্ট যুক্ত হয় তাদের নামের পাশে, যার কারণে আসলে বাঙালিরা আপনাদের নিশ্চয়ই কোনো অকল্যান্ড থেকে পয়েন্ট ডিসেন্ট্রালাইজ করে দেওয়ার কাজটা আসলে হয়। আপনাদের কোনো মানে পয়েন্ট যোগ আমাদের হয়? আপাতত আমরা মসজিদে সেদিন আচ্ছা, আসলে কেউ ছিলাম সেই না। গল্প শুনবো, আরেকটা বিরতিতে যেতে হচ্ছে। দর্শক আমাদের সঙ্গে থাকুন। আরেকবার সবাইকে স্বাগত জানাচ্ছে স্যাটারডে নাইট স্পোর্টসে। 3 গণমাধ্যম কর্মী যারা নিউজিল্যান্ড সিরিজ কাভার করতে গিয়ে ক্রাইস্টচার্চ ট্র্যাজেডি খুব কাছ থেকে দেখেছেন, তারা আমাদের সঙ্গী। কথা বলছি তাদের চোখে ক্রাইস্টচার্চ ট্র্যাজেডি এই বিষয়ে। হাসান মাহাদি, বাংলাদেশের পুরো ট্রাভেল আমরা দেখলাম, শেষ টেস্ট হয়তো আমরা দেখছিলাম যে গ্র্যাজুয়ালি বাংলাদেশ ভালো করছে, হয়তো শেষ টেস্টে গল্পটা অন্যরকম হতো। মাঠের ক্রিকেটে যেতে চাই না। এই ঘটনার পর একেবারে ওভারঅল নিউজিল্যান্ড ক্রিকেটের উপর কতটা প্রভাব পড়েছে বলে মনে হয়? আমার কাছে মনে হয় যে যতখানি ব্যাড ইম্প্যাক্ট পড়ার কথা, এটা যদি বাংলাদেশে হতো, পাকিস্তানে হতো, ইন্ডিয়ায় হতো, কিংবা শ্রীলঙ্কায়, ডেফিনেটলি অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড কিংবা ইংল্যান্ডের মতো দল হয়তো 5 বছরেও কোনো সিরিজ খেলতে আসতো না। তারা তো এই অ্যাডভান্টেজটা সবসময় পায় যে আমাদের সাবকন্টিনেন্টের দলগুলো সেখানে খেলতে যেতে চায় বা যায়। আর এত চমৎকারভাবে গোটা জিনিসটাকেই আসলে প্রশাসন এবং গভর্নমেন্ট এত চমৎকারভাবে হ্যান্ডেল করেছে, বিশ্ব মিডিয়াতে তারা এত বেশি পজিটিভ ইম্প্যাক্ট দিতে পেরেছে, এবং সেখানে বসবাসকারী অভিবাসী মুসলমানদের তারা এত বেশি আস্থার জায়গায় নিতে পেরেছে, যে আমার কাছে মনে হয় যে পরবর্তীতে যে কোনো দল খুব ঠান্ডা মাথায় খেলতে যাবে। ভেতরে হয়তো বা কিছুটা আতঙ্ক কাজ করতে পারে, কিন্তু আতঙ্ক কাজ করলেও মানে নিউজিল্যান্ড ক্রিকেটের উপরে কোনো খুব বাজে কোনো ইম্প্যাক্ট পড়বে সেটা আমার মনে হয় না। এবং ক্রিকেট বোর্ডও ধৈর্যশীলতার সাথে সেটা ডিল করছে। আমি এই ব্যাপারটা একটু করতে চাই, সেটা হচ্ছে যে আমাদের হোলি আর্টিজান অ্যাটাকের পর আমরা জানি যে বড় দলগুলো আসতে চায়নি, অস্ট্রেলিয়া তো ট্যুরই বাতিল করে দিল। তারপর ফিফার বাধ্যবাধকতায় ফুটবল টিম এসেছিল। 2টা ইনসিডেন্ট কাছ থেকে দেখা, বাংলাদেশও দেখেছেন, নিউজিল্যান্ডও দেখেছেন। আমাদের আসলে লার্নিংটা কি হওয়া উচিত? মাহাদি যেটা বললো মানে খুব ভালোভাবেই সেটা বলেছে, যে পরিস্থিতিটাকে স্বাভাবিকভাবে হ্যান্ডেল করা, হ্যাঁ, যে খুব বেশি করে বাড়তে না দেয়। আপনি দেখেন যে অস্ট্রেলিয়া যখন বাংলাদেশ ফুটবল দল এখানে এসেছিল, আপনি দেখবেন যে এয়ারপোর্টে যেরকম ভাবে মানে 3-4টা নিরাপত্তা বাহিনী, আপনি ধরেন যে সোয়াট, ক্যাট, আপনি আর্ম ফোর্স, পুলিশ, র্যাব, সবাইকে মিলে যেভাবে নিয়ে আসা হয়েছে, এবং বিদেশি দলটা বাইরে যখন থেকে ভেতরে এখানে আসছে তখন দেখেই মনে হয়েছে যে একটা নিরাপত্তার ভয়, যে না জানি এখানে কি হচ্ছে, কিন্তু আসলে কিছুই না। কিন্তু তারা বিষয়টাকে খুব ভালোভাবে সামাল দিয়েছে, ইন এ সেন্স যে আপনি যেটা বলছিলেন যে আতঙ্কটা যেন মনের ভেতরে গ্রো আর না করতে পারে, যে এরকম একটা ঘটনা ঘটেছে, এই ঘটনার প্রেক্ষিতে আমরা মানে কাম অ্যান্ড কুল থাকা, সেই জিনিসটা পুরো এই ঘটনা শুক্রবারের পর থেকে শনিবার যায়, রবিবার যায়, আমাদের কাছে মনে হচ্ছিল এটা অনেক আগের ঘটনা, এবং পুরো জিনিসটা এত দ্রুত ভালোভাবে তারা সামাল দিয়েছে। সেটা আসলে পার্থক্যের জায়গাটা। আপনি ধরেন নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড দ্রুত কোনো স্টেটমেন্ট দেয়নি, যে আমরা হলে যেটা করতাম যে ওই দিনে একটা না একটা স্টেটমেন্ট পেয়ে যেতাম, কেউ না কেউ একটা মানে ইয়ে হয়ে যেত আমাদের মানে যে জিনিসটা। কিন্তু ওদের মন্তব্য করার ক্ষেত্রে ওরা কিন্তু খুব মানে একটা সতর্ক অবস্থা থেকে সবকিছু করে, এবং আমরা দেখিনি নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের কাউকে এই কয়েকদিনে কোনো রকম মন্তব্য করতে, কোনো ধরনের কোনো স্টেটমেন্ট দিতে। প্লেয়ারদের একটা মানে পক্ষ থেকে রিকোয়েস্ট গেছে, সেখানে ক্রিকেট বোর্ড অ্যাকসেপ্টেড যে ওকে, কেউ মানসিকভাবে যদি ফিল না করে দ্যাটস কুল, মানে এটা সিদ্ধান্ত নেওয়ার রাইট প্লেয়ারদের আছে, এবং নিউজিল্যান্ডের প্লেয়াররাও সেটাকে বলেছে যে হ্যাঁ এরকম সিচুয়েশনে আসলে খেলা যায় না, তারা অ্যাপ্রিশিয়েট করেছে। তো এই জায়গাগুলোতে আমার মনে হয় যে
যে আমাদের শেখার। আমাদেরও আছে যে একটু ধৈর্যের সাথে সমস্ত জিনিসগুলোকে হ্যান্ডেল করা। আর কিছুদিন তারা যেমন আর কিছু জিনিস করতে চেয়েছে যেটা আমরা কাভার করতে গিয়ে দেখেছি, যেমন লাশগুলো বের করার ক্ষেত্রে সেটা যেন কোনো গণমাধ্যমে ছবিগুলো না যায়, কনফিডেন্সিয়ালি পরিবারের কাছে লাশগুলো হস্তান্তর করা যে কাজটা করেছে, এমনকি ফিউনারালের ভেতরে মানে জানাজা কিংবা এই ধরনের জিনিসগুলো ভিডিও ধারণ করতে না দেয়া, এবং আরও যে বিষয়গুলো যে জিনিসগুলো আসলে খুব ভালোভাবে বুঝিয়ে তারা সেটাকেই করে রাখতে পেরেছে যে কোনো রকমের অসন্তোষ যেন কারোর মধ্যে তৈরি না হয়, সবকিছুকেই খুব ভালোভাবে হ্যান্ডেল করতে পেরেছে। সবুজ, গণমাধ্যম কর্মী হিসেবে টিটু অনেকটা টাচ করে গেছে, তারপরেও যদি বলি যে আপনি গণমাধ্যম কর্মী হিসেবে বাংলাদেশের একজন হিসেবে গেছেন, বাট আপনাকেই যদি আবার নিউজিল্যান্ডের গণমাধ্যম কর্মী বানিয়ে দেওয়া হতো এই সিচুয়েশনে, দুই সবুজের মধ্যে পার্থক্য কি? আমাদের যখন আমরা বাংলাদেশ থেকে যাচ্ছি, আমরা সবসময় কিন্তু প্রথম ওই ঘটনার সময় আমরা বাংলাদেশকে নিয়েই ভাবছিলাম, যে আমাদের মেন চিন্তাটাই ছিল যে বাংলাদেশ টিম এই সিচুয়েশনে কি হয়েছে। প্রথম চিন্তাটা ছিল যে বাংলাদেশ টিমের উপর কি অ্যাটাকটা হয়েছে। যখন আমরা জানতে পারলাম যে বাংলাদেশ টিমের উপর আসলে অ্যাটাকটা হয়নি, তখন বাংলাদেশ টিমের যে অবস্থাটা আমরা দেখেছি, মানসিকভাবে ক্রিকেটারদেরকে যেমন দেখেছি, তখন আমরা সারাক্ষণ চিন্তায় ছিলাম যে তখন কিন্তু আমরা সংবাদ মাধ্যম কর্মীরা যেটা হয়, নিজেদের কিন্তু ভাবার সুযোগ নাই যে এই সিচুয়েশনে আমাদের কি হচ্ছে। আমরা চিন্তা করছিলাম শুধু বাংলাদেশকে নিয়ে, যে বাংলাদেশ টিম এখন কিভাবে যাবে, ওদের নিরাপত্তাটা কি হবে, কখন দেশে ফিরবে। দায়িত্ববোধের জায়গা থেকে যদি বলি যে মানে ও যেটা বললো যে অনেক কিছু সেন্সর করা হয়েছে, মানে একেবারে হ্যাঁ অবশ্যই এই জায়গা থেকে, যেমন আমাদের তো একটা অসুস্থ প্রতিযোগিতা আমরা নিজেদের ডেফিনেটলি নিউজিল্যান্ড আমরা দেখেছি শুরু থেকে, কিন্তু আমরা নিউজিল্যান্ডের খুব বেশি গণমাধ্যম কর্মীকে কিন্তু আমরা সেই জায়গাটায় দেখিনি। আমরা বরঞ্চ নিউজিল্যান্ডের থেকে কিন্তু বেশি আমরাই ছিলাম, হয়তো 6 জনের মতো আমরা ছিলাম বাংলাদেশ থেকে। আমার এতটুকু মনে আছে যে আমরা 3 জন প্রায় 12 ঘন্টা 14 ঘন্টা একটা ওই মাঠের জায়গায় মধ্যে ছিলাম, দাঁড়িয়ে কিন্তু থাকতাম আমরা কিন্তু প্রতিদিন। তাদেরকে ওইভাবে কখনোই দেখিনি, এবং আমরা ঘন্টায় ঘন্টায় লাইভ দিচ্ছি, আপডেট দিচ্ছি, এবং ওরা যেটা করেছে যে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই যত কম পারা যায়, আমরা একজনকে গ্রেফতারও করেছে তারা, অনেক বেশি অপ্রীতিকর কিছু তারা ভিডিও শেয়ার করার কারণে গ্রেফতার হয়েছে। তারা সবসময় চেয়েছে যে গণমাধ্যম, সামাজিক গণমাধ্যম বলেন, মেইন স্ট্রিমের গণমাধ্যম বলেন, তারা আসলে একটা অথেন্টিক জায়গায় কাজটা করতে চেয়েছে, যে আমরা যখন এনশিওর হব তখন আসলে নিউজটা দিব, মানে অতি উৎসাহিত হয়ে যেই কাজটা করে সেই জায়গাটা আসলে তারা কখনোই ইভেন তার মানে মাহাদি হচ্ছে সাধারণ মানুষও গণমাধ্যম কর্মীর ভূমিকায় অবদান রেখেছেন এই ইনসিডেন্টের ক্ষেত্রে। আনডাউটেডলি ইনফ্যাক্ট আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে যদি বলতে বলি, সবাই তো আমরা প্রচুর নিউজ দিতে থাকি, সত্য মিথ্যা জানি না, 3 বছর 4 বছর আগের ছবি টবি ভিডিও টিডিও দিয়ে আমরা হয়তো আমি যেটা মানে ওইখানে যারা ক্রাইস্ট চার্চে বাংলাদেশের মুসলিম কমিউনিটি যারা আছে তারাও খুব দায়িত্বশীল আচরণ করেছে। আমাদেরকে তারা বারে বারে বলেছে যে একটা জিনিস খুব ভালো হয়েছে যে আপনারা এখানে ছিলেন, যে কারণে দেশ জানতে পারছে এবং কোনো ধরনের মিসকমিউনিকেশন হচ্ছে না, কোনো ধরনের গুজব ছড়ানোর সুযোগ নেই। যারা ওইখানে ক্রাইস্ট চার্চে বসবাস করে বাঙালি মুসলিম কমিউনিটির লোকজন প্রত্যেকে কিন্তু নিউজিল্যান্ডের ক্রাইস্ট চার্চের পাশে দাঁড়িয়েছে। তাদের কারো মুখে শুনিনি আমরা যে ভয়ে তিনি আতঙ্কিত, তার ভবিষ্যতের কি হবে, কোনো এইসব ব্যাপার ছিলই না, মানে এইরকম ব্যাপার ছিল না। এক দু একটা স্টেটমেন্ট একদম শুরুর দিকে বিশ্ব মিডিয়াতে হয়তো বা কেউ একজন কানাডাতে যেতে চেয়েছিলেন, সেফ মনে করছেন না, সেটা বাদে বাদ বাকি যাদের সাথে আমাদের অনেক লোকের সাথে পরিচয় হয়েছে, এখন ফেসবুকে আমাদের অনেক ফ্রেন্ড বেড়েছে যারা কিনা ক্রাইস্ট চার্চে থাকে, এরকম হয়তো বা 20 জন চলে এসছে আমাদের, এবং তাদের প্রতিদিনের পোস্ট আমরা ফেসবুকে দেখতে পাচ্ছি, প্রত্যেকটা নিউজ তাদের পজিটিভ। এই যে শেষ পর্যন্ত ফিউনারেল হয়েছে বা তাদের একটা জমায়েত হয়েছে হেগলি পার্কে, সবাই যে স্কার্ফ পরে এসছে মুসলমান নারীদের মতন করে, এই যে প্রত্যেকটা জিনিসকে তারা এত চমৎকারভাবে, এবং তারা বলছে যে উই আর ইউনাইটেড, ক্রাইস্ট চার্চ ইউনাইটেড, গোটা নিউজিল্যান্ড ইউনাইটেড, এবং সকল মানুষের একটা হারমোনি, প্রত্যেকটা আলাদা আলাদা রিলিজিয়ান বলেন, ধর্ম বর্ণ মত নির্বিশেষে একটা নিউজিল্যান্ড, এই জিনিসটা কিন্তু চমৎকারভাবে তারাও কনসিভ করে ফেলেছে। এটা ছিল সত্যি অসাধারণ। টিটু, এটা নিশ্চয়ই দায়িত্বশীল নাগরিকের দায়িত্ব যে আমি কতটুকু কথা সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখবো যাতে করে আতঙ্ক না ছড়ায়, গুজব না ছড়ায়, যেটা খুব ইম্পর্ট্যান্ট পয়েন্ট। এটা বোধহয় আমাদের একটা বড় লার্নিং এর জায়গা। এটা বড় লার্নিং এর জায়গা, এবং তারাও যেটা করেছে যে এই যে গান শুটের ছবিটা কিংবা পরবর্তীতে যে এই ধরনের মানে মানুষ আতঙ্কিত হতে পারে, এই ছবিগুলো ওরা মানে নিজেরাই রিমুভ করেছে গভর্নমেন্ট থেকে, এবং যারা যে অতি উৎসাহী হয়ে কাজগুলো করতে চেয়েছিল ওই সাইবার ক্রাইম বিভাগ কিন্তু ওটা খুব দ্রুত তাদেরকে অ্যারেস্ট করে মানে তাদের আইনে উল্লিখিত ইতে সাজাও দিয়েছে। সুতরাং এই বিষয়গুলো করেছে
করেছে যে কারণে ছড়ায়নি। এবং আমি মাঝে মাঝে দেখছিলাম যে এটা আমাদের এন্ড থেকেই, যে আমাদের ক্রিকেটাররা টার্গেট ছিল কিনা, নানান সমীকরণ অনেকে বানাচ্ছেন, এটা আমাদের দেশ থেকে, ওদিকে কেউ না। তো এই যে জিনিসগুলো হয় না, আপনি দেখবেন সামাজিক যোগাযোগ মাধ্যমে এগুলো লেখা হয় যখন, তখন শেয়ার হতে থাকে, হতে থাকে, এই জিনিসগুলো একটু খারাপের দিকে যেতে থাকে। যেগুলো ক্ষেত্রে যে আমরা বলি স্টেটমেন্টের ক্ষেত্রে যেমন দায়িত্বশীল হওয়া, না জেনে পুরোটাই না হওয়া পর্যন্ত আসলে পুরোটাই না করে। এখানে বাংলাদেশ ক্রিকেট টিমের সাথে এই জিনিসটার আসলেই সত্যিকার অর্থে আমরা যেটা দেখেছি ওই অর্থে কোনো সম্পর্ক ছিল না। ওই হামলাকারীর উদ্দেশ্য ছিল যে সেখানে মুসলিম কমিউনিটির উপর, ক্রাইস্টচার্চ যেটা শুরুতেই বলছিলাম, লাভিং অ্যান্ড পিসফুল একটা সিটি, মানে নিউজিল্যান্ডের, বিশেষ করে আমি বলতে চাই যে ওই পার্ট অফ দ্য ওয়ার্ল্ডের সবচাইতে শান্তির শহর ছিল ক্রাইস্টচার্চ। সেই জায়গায় একটা বিশেষ একটা সুনাম ছিল। এবং নিউজিল্যান্ডে যেহেতু কোনো ধরনের কোনো ঘটনা ঘটেনি, নিউজিল্যান্ডের আইনে আছে যে এরকম ক্ষেত্রে কোনো মৃত্যুদণ্ড নেই, কোনো ইয়েতে নেই, সুতরাং হামলাকারীর বেছে নেওয়ার উদ্দেশ্যটা ছিল যে ওই জায়গাটায় যে ক্রাইস্টচার্চ ইজ দ্য সেফেস্ট সিটি টু মানে অ্যাকচুয়ালি সেখানে আমি একটা ইনসিডেন্ট করে অ্যাটেনশন গ্রো করব, আলটিমেটলি কিন্তু সেই চেষ্টাই তিনি ব্যর্থ হয়েছেন। অ্যাটেনশন গ্রো করা যেমন সহজ, একই সাথে হামলা করাটাও সহজ, কারণ সে খুব ভালো করে জানতো 2 বছর সে ডানে ডিনে থেকেছে এবং এই 2 বছরের মধ্যে তার রেকি করাটা হয়েছে যে কোথায় করলে অ্যাটেনশনটা পাওয়া যাবে এবং সেফলি মুভ করা যাবে। যেটা বলা যায় যে হ্যাগলি পার্কটা তো শহরের, আপনি লন্ডনেও গিয়েছেন, হাইট পার্ক আছে সেখানে। হ্যাগলি পার্ক হচ্ছে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম একটা পার্ক, যেটা হচ্ছে শহরের ভেতরে। হ্যাঁ, তো ওই হ্যাগলি পার্কটাকে কেন্দ্র করেই শহরটা হয়েছে, মানে চারদিকে ছড়িয়েছে। তো হ্যাগলি পার্কটা এত বড়, 7 থেকে 8 কিলোমিটার আপনি ওটা রাউন্ড দিতে পারবেন, এত বড় এরিয়া, মানে পুরোটা যদি রাউন্ড দেন। তো ওইখানে হামলা করে নির্বিঘ্নে ছুটে যে ও গাড়ি ছাড়াও কিন্তু ছুটে গিয়ে মানে এমন বিভ্রান্ত করতে পারে যে কাউকে, পুলিশও হয়তো বা ওই পার্কের মধ্যে ছড়ায় খুঁজে পাওয়াটা মুশকিল হবে কে করেছে। তারপরও সে চিনতো, জানতো, পরে দ্রুত অনেকটা ড্রাইভ করে লিনুড মসজিদে গিয়ে হামলা করেছে। সুতরাং তার যেটা বলছিল যে প্ল্যানই ছিল এই ধরনের এটা করা, এবং সে স্টাডি করেছে ক্রাইস্টচার্চে। মানে সবাই যেটা বলছিল এর আগে 2-1 বার মসজিদে এসেও দেখে গেছে যে কোন ধরনের অবস্থা পরিস্থিতি কি দাঁড়াবে, কিন্তু আসলে ওই দিনও সে যখন এসছে, মানে আসলে কেউ ধারণা করতে পারেনি এই ধরনের একটা ঘটনা ঘটিয়ে ফেলতে পারে। এই কারণে মানে হঠাৎ করে সবকিছু মানে সবাই দিকভ্রান্ত হয়ে গেছে। রাইট, আমরা একেবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। এহতেশাম সবুজ, আপনার প্রথম বড় কোনো ট্রিপ বাংলাদেশ দলের সঙ্গে, ডেফিনেটলি সুখকর হয়েছে কি? সুখকর তো বলা যায়, আসলে প্রত্যেকটা জিনিসকেই দুইভাবে দেখা যায়। আপনি যদি এটাকে ইনসিডেন্ট হিসেবে, ব্যাড এক্সপিরিয়েন্স হিসেবে দেখেন সেটা যেমন, আবার এত বড় একটা ঘটনা আপনি আনফরচুনেটলি সেখানে পেয়ে গেছি, সেটা আমার জন্য ডেফিনেটলি অনেক বড় একটা এক্সপিরিয়েন্স, যেটা আসলে লাইফ টাইম অ্যাচিভমেন্ট বলা যায়। এবং একই সঙ্গে আসলে সেই সিচুয়েশনটা আসলে আমি যেটা বলছিল যে আসলে এই সিচুয়েশন থেকে যিনি হামলা করেছেন তিনি আসলে যতটা সাকসেস হয়েছেন, আমি বলবো যে ততটা তিনি ব্যর্থও হয়েছেন। একই সঙ্গে মুসলিম কমিউনিটিতে যেটা করেছে, মুসলিমের দৃঢ়তা যেমন বেড়েছে, একই সঙ্গে কিন্তু সেই সরকার বা গভর্নমেন্ট বলেন এবং সে দেশের মানুষ আসলে যেভাবে হ্যান্ডেল করেছে সেটাতে কিন্তু আরো পজিটিভ পেয়েছে। সারা বিশ্বে তো কিন্তু তিনি এখন সমাদৃত হচ্ছেন, তিনি আসলে যেভাবে হ্যান্ডেল করছেন। ধরা হচ্ছে যে পরবর্তী নির্বাচনে তিনি আসলে পাশ করে যাবেন এমন বলা হচ্ছে, পড়ার সুযোগ আছে। আপনাদের 3 জনকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতাও বলতে হবে বাংলাদেশের মানুষের পক্ষ থেকে, কারণ আপনারা জীবনের ঝুঁকি নিয়ে যেভাবে আমাদেরকে কন্টিনিউয়াস ক্রাইস্টচার্চ থেকে আপডেট দিয়েছেন। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। দর্শক, এরই সঙ্গে শেষ করছি আমাদের আজকের আয়োজন। ক্রাইস্টচার্চের এই নেতিবাচক বিষয় নিয়ে নিশ্চয়ই আমরা আর কথা বলবো না। আমাদের 3 সহকর্মী যে অভিজ্ঞতা দিয়েছেন, যে বিশ্বাস দিলেন আজকের আয়োজন থেকে, নিশ্চয়ই বাংলাদেশ দল, পাশাপাশি গোটা বিশ্বের ক্রিকেট প্লেইং নেশন, তারা নিশ্চয়ই ক্রাইস্টচার্চে যাবে, নিউজিল্যান্ডে খেলবে। সবাইকে অনেক ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য।